আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারগণ, আপনারা যিনারা অষ্টম এনটিআরসিএ ইনস্টিটিউট প্রধান নিয়োগ পরীক্ষা 2026-এ অংশগ্রহণের জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করছেন, আপনারা জানেন যে আজকে 4 এপ্রিল, আজকে আমাদের আবেদনের শেষ তারিখ এবং পরীক্ষা যথাসময়ে পূর্ব নির্ধারিত 18 এপ্রিলই অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি 4টা সময়ে সম্পন্ন হবে। আজকে মডেল কোশ্চেন 15তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলা প্রশ্ন নম্বর 1 দেখতে পাচ্ছি যে কোনটি অপিনিহিতি এর উদাহরণ? সঠিক উত্তর অপশন ক, আজি আইজ। অপিনিহিতি কি জিনিস? বলা হচ্ছে যে শব্দের মধ্যে যখন হ্রস্বইকার বা হ্রস্বকার থাকে, সেই ইকারটি বা উকারটি যথাসময়ের আগেই উচ্চারিত হওয়া তাকে বলা হয় অপিনিহিতি। পরের প্রশ্ন নম্বর 2, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অপশন ঘ, মনস যুক্ত ঈশা। প্রশ্ন নম্বর 3, ষড় ঋতু শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর অপশন ক, ষট যুক্ত ঋতু। 4 নম্বর প্রশ্ন, লাঠালাঠি কোন সমাসের উদাহরণ? লাঠালাঠি শব্দের ব্যাস বাক্য হচ্ছে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সুতরাং সঠিক উত্তর অপশন খ, ব্যতিহার বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন নম্বর 5, নিচের কোনটি তদ্ভব শব্দ? হাত, চন্দ্র, গঞ্জ নাকি কুলা? সঠিক উত্তর অপশন ক, হাত। প্রশ্ন নম্বর 6, যা চিরস্থায়ী নয় এক কথায় কি হবে? ক নশ্বর, খ ক্ষণস্থায়ী, গ অনিত্য, ঘ স্থাবর। সঠিক উত্তর অপশন ক, নশ্বর। প্রশ্ন নম্বর 7, অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন ক, অপদার্থ। পরের প্রশ্ন নম্বর 8, অফিসিয়াল পত্রে স্মারক নম্বর কোথায় বসে? এটা আমরা সবাই জানি যে পত্রের বাম দিকে উপরে বসে আর কি, সুতরাং অপশন ক হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন নম্বর 9, শুদ্ধ বানান কোনটি? এই বানানটির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে প্রথম এবং শেষে হ্রস্ব উকার, মাঝখানে দীর্ঘ উকার, সুতরাং সঠিক উত্তর অপশন ক, মুমূর্ষু। প্রশ্ন নম্বর 10, একাদশী বৃহস্পতি এর অর্থ কি? সঠিক উত্তর অপশন ক, সুসময়। এবারে ইংরেজি থেকে 10টি প্রশ্ন। শুরুতেই 11 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটি? সঠিক উত্তর অপশন এ, খুশতেনারি। পরের প্রশ্ন নম্বর 12, দ্য ওয়ার্ড ADHOK অ্যাডহক মিন্স। সঠিক উত্তর অপশন এ, ফর এ স্পেসিফিক পারপাস। আমরা জানি অ্যাডহক কমিটি বিশেষ পর্যায়ে বা বিশেষ সময় গঠিত হয়, তো ফর দ্য স্পেসিফিক পারপাস। পরের প্রশ্ন নম্বর 13, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড হার্ট? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, হার্টিলি। প্রশ্ন নম্বর 14, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্যালেন্ট? কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, ক্রাউডলি। প্রশ্ন নম্বর 15, মেমো ইজ এ শর্টেন্ড ফর্ম অফ? কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, মেমোরান্ডাম। প্রশ্ন নম্বর 16, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, হি ইজ অ্যাজ টল অ্যাজ মাইন, হি ইজ সো টল অ্যাজ আই। কারেক্ট অ্যান্সার অপশন বি, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। প্রশ্ন নম্বর 17, হুইচ প্রিফিক্স ক্যান বি ইউজ টু মেক দ্য ওয়ার্ড লিজেবল অপোজিট? অর্থাৎ এই লিজেবল শব্দটাকে অপোজিট করার জন্য তার সাথে কোন প্রিফিক্সটি যোগ করা যেতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন সি, ইললিজেবল। সুতরাং আইএল হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন নম্বর 18, দ্য ফ্রেজ লুক ইনটু মিনস। কারেক্ট আনসার ইজ অপশন এ, টু এক্সামাইন। পরের প্রশ্ন নম্বর 19, হোয়াট ইজ দ্য ফেমিনাইন ফর্ম অফ মঙ্ক? মঙ্কের স্ত্রীলিঙ্গ কোনটি? কারেক্ট আনসার অপশন এ, নান। সরি, সবগুলো অপশনে এ লেখা আছে, তো আসলে এ বি সি পড়তে হবে। পরের প্রশ্ন নম্বর 20, আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্যাগ কোয়েশ্চেন। লেটস গো ফর এ ওয়াক। কারেক্ট আনসার ইজ অপশন বি, শ্যাল উই।
পরের প্রশ্ন আইসিটি থেকে 21 MS ওয়ার্ডে কোন ডকুমেন্টের সব লেখা একসাথে সিলেক্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? মানে কোনো লেখাকে একসাথে সবগুলো সিলেক্ট করতে চাই। আমরা যারা কম্পিউটার পরিচালনা করেছি বা করি তাদের জানাই আছে। সঠিক উত্তর অপশন বি, কন্ট্রোল A। একটা পেজে সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। পরের প্রশ্ন নম্বর 22 MS এক্সেলে গড় নির্ণয় করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? আমরা ইতিপূর্বে এই টাইপের প্রশ্নগুলো পড়েছিলাম। গড় হচ্ছে অ্যাভারেজ, সুতরাং কারেক্ট আনসার ইজ অপশন সি, অ্যাভারেজ, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কলাম নাম্বারগুলো দিতে হয়। পরের প্রশ্ন নম্বর 23 ই নথি সিস্টেমে একটা ফাইলের সর্বোচ্চ কতটি স্তরে সিদ্ধান্ত গ্রহণকারী থাকতে পারে? এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বাংলাদেশে যখন আমরা অনলাইনে কোনো আবেদন করি সেটা নিষ্পত্তি হওয়ার জন্য মোট কতটি স্টেপ পার করে? সঠিক উত্তর অপশন বি, 5টি স্টেপ। পরের প্রশ্ন নম্বর 24 ডিজিটাল নথিতে বা ডি নথিতে নোট উপস্থাপন করার সময় উচ্চপদস্থ কর্মকর্তার কাছে প্রেরণের প্রক্রিয়াকে, নোট উপস্থাপন করে পাঠাবো সেটাকে কি বলা হবে? নিশ্চয়ই ফাইল মুভমেন্ট বলা হবে। এক টেবিল থেকে এক টেবিলে চলে যাচ্ছে, অর্থাৎ সেটা ভার্চুয়ালি যখন যায় তখন কম্পিউটারের মাধ্যমে ক্লিক করে এক কর্মকর্তার কাছ থেকে এক কর্মকর্তার কাছে যায়, যেটাকে ফাইল মুভমেন্ট বলা হয়। পরের প্রশ্ন নম্বর 25 কম্পিউটার তথ্য সুরক্ষায় নিচের কোনটি মেলওয়্যার এর অন্তর্ভুক্ত নয়? ওয়ার্ম একটা মেলওয়্যার, ট্রোজান হর্স একটা মেলওয়্যার, অ্যান্টিভাইরাস আর র্যানসমওয়্যারও মেলওয়্যার, সুতরাং সি হচ্ছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসটাই হচ্ছে মেলওয়্যারকে দূর করার প্রচেষ্টা। কারেক্ট আনসার ইজ অপশন সি। প্রশ্ন নম্বর 26 MS পাওয়ার পয়েন্টে একটা নতুন স্লাইড যোগ করার শর্টকাট কমান্ড কোনটি? আমি ধরুন 10টি স্লাইড নিয়ে কিছু করছি, হঠাৎ করে একটা স্লাইড আমার যোগ করার প্রয়োজন, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল M চাপলে নতুন একটা স্লাইড যোগ হবে, সুতরাং কারেক্ট আনসার অপশন বি। পরের প্রশ্ন নম্বর 27 ওয়েব ব্রাউজারের কোনো একটা ওয়েবসাইট দ্রুত খুঁজে পাওয়ার জন্য সেটিকে সংরক্ষণ করে রাখা কি বলা হয়? এই প্রশ্নটা আমরা ইতিপূর্বেও দিয়েছিলাম, বুকমার্ক করে রাখা হয়। সঠিক উত্তর অপশন সি, বুকমার্ক। প্রশ্ন নম্বর 28 MS ওয়ার্ডে টাইপিং করার সময় বিজয় কিবোর্ড সচল করার জন্য নিচের কোন কমান্ডটি ব্যবহার করা হয়? এটা আমাদের মনে আছে নিশ্চয়ই, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি, সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এ, অপশন এ। পরের প্রশ্ন নম্বর 29 শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য ডিজিটাল উপায়ে সংরক্ষণের জন্য নিচের কোনটিকে জেনারেল ডেটাবেস হিসেবে গণ্য করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন বি, MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন নম্বর 30 বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি? এটা আমরা মোটামুটি জানি, সবাই বেশিরভাগ মানুষই পৃথিবীতে গুগল ব্যবহার করে, সুতরাং কারেক্ট আনসার ইজ অপশন সি, গুগল। এবারে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে শুরু হচ্ছে। 31 নম্বর প্রশ্নে রয়েছে 5টি সংখ্যার গড় 46 এবং সংখ্যাগুলোর প্রথম 4টির গড় 45, পঞ্চম সংখ্যাটি কত? দেখুন খুব সহজ, যে 5টি সংখ্যার গড় 46 আর প্রথম 4টার গড় 45, তাহলে এখানে 5টা সংখ্যার গড় যদি 46 হয় সেক্ষেত্রে আমরা 46 গুণন 5 করব, আর 4টা সংখ্যার গড় 45 মানে 45 গুণন 4 করব, এবং এই আগের গুণফল থেকে পরের গুণফলটা বিয়োগ করলেই উত্তর পেয়ে যাব। আমরা একটু দেখে নিই। তো দেখুন 46 গুণন 5 করলে 230 হয়, আর 45 গুণন 4, যেহেতু 4টি সংখ্যার গড় 45 গুণন 4 করলে 180 হয়। এই দুটো বিয়োগ করলেই পঞ্চম সংখ্যাটি পাওয়া যাবে। বিয়োগ করলে আমরা বিয়োগফল পেলাম 50, সুতরাং কারেক্ট আনসার বি, 50। পরের প্রশ্ন নম্বর 32 একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? এখানে দুটো স্টেপ আমাদের কাজটি করতে হবে। সম্মানিত স্যারগণ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ দেওয়া আছে, সুতরাং প্রস্থ আমাকে ধরে নিতে হবে। প্রস্থ হলো ওয়াইড, আমরা ধরে নিলাম প্রস্থ ওয়াইড ইকুয়াল টু এক্স, তাহলে দৈর্ঘ্য লেন্থ কত হবে? লেন্থ হবে হচ্ছে 3 গুণ মানে 3x, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এরিয়া, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ বা প্রস্থ গুণ দৈর্ঘ্য, W ইন্টু এল ইকুয়াল টু W হলো x, L হচ্ছে 3x, দুটো গুণ করলে পাবো 3x স্কোয়ার। এবার প্রশ্ন মতে দেখুন 3x স্কোয়ার সমান 300, ক্ষেত্রফল যেহেতু 300 বর্গমিটার দেওয়া আছে, এখান থেকে আমাকে একটা দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 300, x স্কোয়ার ইকুয়াল টু 300/3, দ্যাট ইজ ইকুয়াল টু 100, তাহলে x ইকুয়াল টু 10 প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 3x মানে 30, তাহলে দৈর্ঘ্য পেলাম 30 আর প্রস্থ পেলাম হচ্ছে 10। তাহলে পরিসীমা কত? পরিসীমা সমান হচ্ছে
দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণন 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে দৈর্ঘ্য হলো 30 প্লাস প্রস্থ হচ্ছে 10 ইন্টু 2 করলে কত পাওয়া যাবে 40, তাকে 2 দ্বিগুণ করলে 80 পাওয়া যাবে। সুতরাং কারেক্ট আনসার ইজ 80, অপশন সি 80 মিটার। সঠিক উত্তর অপশন সি 80 মিটার। পরের প্রশ্ন নম্বর 33, 1, 3, 6, 10, 15 ধারাটির পরবর্তী পদ কত? খুবই সহজ একটা ধারা দেওয়া হয়েছে। খেয়াল করুন যে 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ প্রথম পার্থক্য হচ্ছে 2, পরের পার্থক্য দেখছি 3, পরের পার্থক্য 4, পরের পার্থক্য 5, এবারে এসে পার্থক্য হবে 6। তাহলে 6 আর 15 যোগ করলে কত 21। সুতরাং সঠিক উত্তর অপশন সি 21। পরের প্রশ্ন নম্বর 34, একটা সমকোণী ত্রিভুজের লম্ব 5 সেন্টিমিটার এবং অতিভুজ 3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যেহেতু ত্রিভুজটি সমকোণী, সুতরাং আমাদের মনে আছে নিশ্চয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা হচ্ছে লম্বটাই হচ্ছে উচ্চতা, সুতরাং 5 দেওয়া আছে, আর অতিভুজ দেওয়া আছে, সুতরাং প্রথম আমাকে ভূমিটা বের করে নিতে হবে। তো সেক্ষেত্রে একটা সূত্র আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা দিয়ে প্রথমে আগে আমাদেরকে ভূমিটা বের করতে হবে। একটু লক্ষ্য করুন প্লিজ। তো প্রথমে যখন আমাকে ভূমিটি বের করে নেওয়ার প্রয়োজন, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেখানে আমরা অতিভুজকে সরে লিখেছি, সরে স্কোয়ার ইকুয়াল টু ল স্কোয়ার প্লাস ভূ স্কোয়ার। এখানে সরে বা অতিভুজের মান দেওয়া আছে 13, সুতরাং 13 স্কোয়ার প্লাস লম্বর মান দেওয়া আছে 5 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে ভূমির মানটি আমাদের বের হবে। তো অতিভুজ এর মান 13 স্কোয়ার করলে পাওয়া যায় 169, আর লম্ব 5 স্কোয়ার করলে 5 স্কোয়ার মানে 25, লম্ব ডান দিকে ছিল, সাইড চেঞ্জ করে বামে নিয়ে আসলাম, তাহলে 169 - 25 ইকুয়াল টু ভূমি স্কোয়ার। এবার 169 থেকে 25 বাদ দিলে হয় 144, ভূমি স্কোয়ার সমান 144, তাহলে ভূমি সমান হবে √144 মানে 12। সুতরাং ভূমি পেয়ে গেছি। এবারে দেখুন যে আমাদের ভূমিও আছে, উচ্চতা বা লম্বও আছে, আর সূত্রে হাফ তো আছেই। তাহলে এখন আমরা এর ক্ষেত্রফল পাবো কত? হাফ গুণন ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5। সুতরাং এই 2 দিয়ে 12কে কাটলে 6, 5 6 30, সুতরাং সঠিক উত্তর হচ্ছে 30। অ্যান্সার অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন নম্বর 35, বার্ষিক 5% হার মুনাফায় 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত? এটা খুবই সহজ একটা প্রশ্ন, আমরা বেশ কয়েকবার করেছি। সরল মুনাফা সূত্রে সরাসরি ফর্মুলা ছিল আই ইকুয়াল টু, আই হচ্ছে সরল মুনাফা, PIN, সেটা দিয়ে করলে আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো ফর্মুলাটা ছিল আই ইকুয়াল টু PIN, যেখানে পি হচ্ছে মূলধন বা যে টাকা ইনভেস্ট করা হবে সেটা, আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, এন হচ্ছে সময় 3 বছর। তাহলে পি হচ্ছে 500 টাকা গুণন আয় হচ্ছে 5%, 5% আমরা জানি 5/100 গুণন এন হচ্ছে সময় 3 বছর 3। তাহলে এখন এটা কাটাকাটি করলেই জাস্ট পেয়ে যাচ্ছে আমরা 0 0 0 0 চলে গেল, 5 5 25, 3 25 75। সুতরাং সঠিক উত্তর অপশন বি 75 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। এর সাথে শেষ হলো আমাদের বাংলা, ইংরেজি এবং গণিত মানসিক দক্ষতা। এবার শুরু হচ্ছে সাধারণ জ্ঞান। প্রশ্ন নম্বর 36, বাংলাদেশের ভূখণ্ডে প্লাইস্টোসিন কালের সোপান এর অন্তর্ভুক্ত অঞ্চল কোনটি? বরেন্দ্রভূমি, মধুপুর ভাল গড়ভূমি, লালমাই পাহাড়। সঠিক উত্তর উপরের সবগুলো, অপশন ডি। পরের প্রশ্ন নম্বর 37, বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে? সঠিক উত্তর অপশন সি 44 নম্বর অনুচ্ছেদে। পরের প্রশ্ন নম্বর 38, ঐতিহাসিক 6 দফা আন্দোলনের কতটি দফা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট ছিল? সঠিক উত্তর অপশন সি 3টি। পরের প্রশ্ন নম্বর 39, আন্তর্জাতিক আদালত ICJ
রোহিঙ্গা গণহত্যা বিষয়ক মামলায় গাম্বিয়াকে সহায়তা প্রদানকারী সংস্থা কোনটি? সঠিক উত্তর অপশন সি, ওআইসি। পরের প্রশ্ন নম্বর 40, কার্বন নিঃসরণ হ্রাসে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র কত সালে আনুষ্ঠানিকভাবে নিজেকে প্রত্যাহার করেছিল? সঠিক উত্তর অপশন ডি, 2020 সালে। পরের প্রশ্ন শুরু হচ্ছে প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে। এবং সম্মানিত স্যারগণ, আমি আজকে যেটা চেষ্টা করেছি প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনাগুলো, জেনারেল, কারিগরি, মাদ্রাসা সবগুলোকে পুরোপুরি সন্নিবেশিত করেছি। কারণ আপনারা এটুকু খেয়াল করেছেন যে শুধুমাত্র কারিগরি শিক্ষা বা সাধারণ বা জেনারেল শিক্ষা আমরা যেটাকে বলি এবং মাদ্রাসা শিক্ষা শুধু তাদের ডেফিনাইট ওই 20টি কোশ্চেন বাদে সব কোশ্চেন মূলত সবার জন্য একই হবে এবং প্রযোজ্য হবে। তো পরের প্রশ্ন নম্বর 41, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল ও কলেজ এর জনবল কাঠামো ও নীতিমালা 21 অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান হিসেবে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের মূল প্রশাসনিক দায়িত্ব কোনটি? সঠিক উত্তর অপশন বি, মানে প্রতিষ্ঠানের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক তদারকি করা। এই প্রশ্নটি আমরা কারিগরির ক্ষেত্রেও পড়েছিলাম, একই কথা, একই উত্তর। পরের প্রশ্ন নম্বর 42, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে সিচুয়েশনাল লিডারশিপ মডেলের বা প্রবক্তাকে? সঠিক উত্তর অপশন এ, হার্সি এবং ব্লানচার্ড। প্রশ্ন নম্বর 43, শিক্ষা প্রতিষ্ঠানে চেঞ্জ ম্যানেজমেন্ট সফল করার জন্য কর্মীদের মধ্যে সচেতনতা তৈরির প্রথম ধাপ কোনটি? সঠিক উত্তর অপশন সি, পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা। মানে কেন আমরা পরিবর্তনটা করব সেইটা অবহিত করলেই চেঞ্জ ম্যানেজমেন্ট সফল হবে। পরের প্রশ্ন নম্বর 44, প্রতিষ্ঠানের কোনো নথিতে ঊর্ধ্বতন কর্মকর্তার সম্মতির জন্য উপস্থাপিত সারসংক্ষেপকে দাপ্তরিক ভাষায় কি বলা হয়? এই উত্তরটি আমরা এর আগেও পড়েছি। সঠিক উত্তর অপশন এ, নোট। পরের প্রশ্ন নম্বর 45, টিএমআইএস বা টেমিস যেটাকে বলি, এই ডাটাবেস কারিগরি শিক্ষকদের জন্য হালনাগাদ করার মূল উদ্দেশ্য কি? আমরা জানি যে জেনারেলদের জন্য ইএমআইএস, মাদ্রাসার জন্য এমইএমআইএস এবং কারিগরের জন্য টিইএমআইএস। এটার উদ্দেশ্য হচ্ছে অপশন বি, সঠিক উত্তর, বেতন ও এমপিও সংক্রান্ত জটিলতা নিরসন ও সঠিক পরিকল্পনার জন্য। প্রশ্ন নম্বর 46, শিক্ষা প্রতিষ্ঠানে সিপিডি অর্থাৎ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এর আওতাভুক্ত কোনটি? সঠিক উত্তর অপশন এ, ইন সার্ভিস ট্রেনিং ও কর্মশালা। পরের প্রশ্ন নম্বর 47, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির প্রবিধানমালা 2024 অনুযায়ী দাতা সদস্য হওয়ার জন্য এককালে ন্যূনতম কত টাকা অনুদান দিতে হয়? সঠিক উত্তর অপশন বি, 5 লক্ষ টাকা। সম্মানিত স্যারগণ, এক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি যে কারিগরি অধিদপ্তরাধীন যে সকল স্যারগণ প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন করেছেন ওনাদের জন্য এই ম্যানেজিং কমিটি যে নীতিমালাটি সর্বশেষ প্রণীত হয়েছিল সেটা ছিল 2009 নীতিমালা। সেটা 9 জানুয়ারি 2010 সালে প্রকাশিত হয়েছিল, যেটাকে নীতিমালা 9 নামেই অভিহিত করা হয়েছে। এবং জেনারেলের সর্বশেষ 2024 সালে একটা নীতিমালা প্রণীত হয়েছে, যেটা আবার 25 সালের আগস্ট বা অক্টোবর মাসে বা কোনো এতে সেপ্টেম্বর মাসে সংশোধন আনা হয়েছে। সেখানে শুধুমাত্র সভাপতি মহোদয়ের শিক্ষাগত যোগ্যতা ব্যাপারটিকেই সংশোধন করা হয়েছে। সুতরাং নীতিমালা 24 প্রযোজ্য হবে, শুধুমাত্র সভাপতি মহোদয়ের শিক্ষাগত যোগ্যতার অপশনটি 25 থেকে সংশোধন নিতে হবে। তো এক্ষেত্রে দাতা সদস্য হওয়ার জন্য ন্যূনতম 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন নম্বর 48, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের কারণে কোনো শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের ক্ষেত্রে কোন আইনটি অনুসরণ করা হয়? সঠিক উত্তর অপশন এ, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল আইন যেটাকে বলা হয় 2018 সেই আইন বলে এটা করা হয়। পরের প্রশ্ন নম্বর 49, ডি নথি সিস্টেমে ডিজিটাল সিগনেচার ব্যবহারের প্রধান সুবিধা কি? সঠিক উত্তর অপশন বি, দলিলের বৈধতা ও নিরাপত্তা নিশ্চিত করা। পরের প্রশ্ন নম্বর 50, শিক্ষা প্রতিষ্ঠানে সোশ্যাল অডিট বা সামাজিক নিরীক্ষার মাধ্যমে কোন বিষয়টি নিশ্চিত করা হয়? সঠিক উত্তর অপশন এ, প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা। আসলে সোশ্যাল অডিট, সম্মানিত স্যারগণ, একটি ব্যতিক্রমধর্মী প্রশ্ন। এর পরিষ্কার বিষয়টি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিটের মাধ্যমে মূলত
কার্যক্রমের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি এবং অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত হয়। তো এখানে যেহেতু অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা বিষয়টি রয়েছে, যদিও প্রশ্নের উত্তরে হিসাবের ব্যাপারটি এসছে, আসলে আর্থিক স্বচ্ছতার সাথে সাথে অন্যান্য স্বচ্ছতাও সার্বিক স্বচ্ছতায় চলে আসে। সুতরাং সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন শুরু হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা থেকে। প্রশ্ন নম্বর 51, সরকারি ও বেসরকারি সকল আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যবহৃত আইবাস প্লাস প্লাসের পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশন এ, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। পরের প্রশ্ন নম্বর 52, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক নীতিমালা 2023 অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থ কোন ধরনের হিসাবে জমা রাখা বাধ্যতামূলক? এখানে অপশন বি সঞ্চয় হিসাব থাকলেও সঠিক উত্তর অপশন ডি, এনএসডি হিসাব বা সঞ্চয় হিসাব, এই হিসাবে জমা রাখতে হবে। পরের প্রশ্ন নম্বর 53, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাশ বইতে কোনো ভুল এন্ট্রি হলে তা সংশোধন করার নিয়ম কি? মানে কোনো ভুল লেখা লিখে ফেলেছি, এখন তা সংশোধন করবো কি দিয়ে? সঠিক উত্তর অপশন সি, লাল কালি দিয়ে কেটে উপরে সঠিকটি লিখে অনুস্বাক্ষর করতে হবে। পরের প্রশ্ন নম্বর 54, প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্সের সাথে নগদান বইয়ের অমিল দূর করার জন্য কোনটি প্রস্তুত করা হয়? এর আগেও প্রশ্নটা আমরা ঘুরিয়ে করেছিলাম। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটি প্রয়োজন হয়। পরের প্রশ্ন নম্বর 55, বর্তমানে শিক্ষকদের এমপিও সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ এর পদ্ধতির নাম কি? এটা আমরা সবাই মোটামুটি জানি। সঠিক উত্তর অপশন সি, ইএফটি। প্রশ্ন নম্বর 56, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক নীতিমালা অনুযায়ী ক্রয় কার্যক্রমে কোটেশন আহ্বানের জন্য সর্বনিম্ন কত সদস্যের ক্রয় কমিটি থাকতে হবে? সঠিক উত্তর অপশন বি, 3 সদস্য বিশিষ্ট। পরের প্রশ্ন নম্বর 57, উৎসস্থলে কর কর্তন বা টিডিএস এবং ভ্যাট আদায়ের পর তা কত দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রেজারি চালানোর মাধ্যমে নির্দিষ্ট সীমাকে। পরের প্রশ্ন নম্বর 58, শিক্ষা প্রতিষ্ঠানের অডিট বা নিরীক্ষার সময় কোন ভাউচারটি ব্যয়ের প্রাথমিক প্রমাণ হিসেবে গণ্য হয়? সঠিক উত্তর অপশন বি, ডেবিট ভাউচার। পরের প্রশ্ন নম্বর 59, শিক্ষা প্রতিষ্ঠানের বাজেটে আয় ব্যয় নিয়ন্ত্রণ করার মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, তহবিলের সঠিক ব্যবহার ও সুশাসন নিশ্চিত করা। প্রশ্ন নম্বর 60, প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের জন্য গভর্নিং বডি বা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ? সঠিক উত্তর অপশন সি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক বিধি যে দেওয়া থাকে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। এবারে শুরু হচ্ছে শিক্ষা বিষয়ক। আজকে আমরা কারিগরি শিক্ষাটাকেই প্রায়োরিটি দিয়েছি। প্রশ্ন নম্বর 61, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নীতিমালা 2010 অনুযায়ী কমিটির মেয়াদ কত বছর? সঠিক উত্তর অপশন এ, 2 বছর। 62 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে কতজন দাতা সদস্য থাকে? মনে রাখবেন, দাতা একাধিক হতে পারে, কিন্তু দাতা সদস্য তাদের মধ্যে থেকে নির্বাচিত হবেন একজনই, সুতরাং সঠিক উত্তর অপশন এ, একজন। 63 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনা কমিটির নীতিমালা 2010 অনুযায়ী কমিটির সভা আহ্বানের জন্য ন্যূনতম কত দিনের নোটিশ প্রদান করা প্রয়োজন? সঠিক উত্তর অপশন সি, 7 দিন। পরের প্রশ্ন নম্বর 64, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনীত করেন কে? কারিগরি বোর্ড বা সরকার। এটা আসলে সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। 64 এবং 63 নম্বর প্রশ্ন সবার জন্যই একই। পরের প্রশ্ন নম্বর 65, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচনে কতজন সদস্য নির্বাচিত হন? এটি একটি মনে রাখার বিষয় যে সাধারণ শিক্ষক হিসেবে 2 জন মনোনীত হবেন এবং সংরক্ষিত মহিলা থেকে 1 জন হবেন, মোট 3 জন। কিন্তু যেহেতু এখানে বলা আছে সাধারণ শিক্ষক হিসেবে, সুতরাং সঠিক উত্তর অপশন বি, 2 জন। পরের প্রশ্ন নম্বর 66, ব্যবস্থাপনা কমিটির সভায় কোরাম পূর্ণ হওয়ার জন্য ন্যূনতম কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? সম্মানিত স্যারগণ, আমরা জানি বিভিন্ন মিটিংয়ে কোরাম পূরণের জন্য 2/3 লাগে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থাপনা কমিটি থাকে সেটা কোরাম পূরণের জন্য অর্ধেক হলেই চলে, সুতরাং সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন নম্বর 67, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রয়োজনে অ্যাডহক কমিটি কত মাসের জন্য গঠন করা হয়? সঠিক উত্তর অপশন সি, 6 মাস। সম্মানিত স্যারগণ, আপনারা লক্ষ্য করছেন যে এই প্রশ্নগুলো মূলত কারিগরির কথা বললেও আসলে সকল স্তরের প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম।
পরের প্রশ্ন নম্বর 68, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা BNQF অনুযায়ী একই স্তরে বিভিন্ন শাখার মধ্যে শিক্ষা পরিবর্তনের সুযোগকে কী বলা হয়? স্যারগণ, আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা দুটো অপশন এখানে পড়েছিলাম। BNQF এর দুটো পাথওয়ে আছে, একটা ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল। তো একই পর্যায়ে যদি হয় সেটা হবে হচ্ছে হরাইজন্টাল, আর নিচ থেকে উপরের দিকে গেলে সেটা হবে ভার্টিক্যাল। সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন বি, হরাইজন্টাল পাথওয়েজ। পরের প্রশ্ন নম্বর 69, BNQF এর মূল লক্ষ্য অনুযায়ী লাইফ লং লার্নিং বলতে নিচের কোনটিকে বোঝায়? স্যারগণ, এটাও আমরা দেখেছি যে শিক্ষার্থী বা শিক্ষকের কর্মজীবনে সবসময় শিক্ষার মধ্যে থাকা বা শিক্ষা বিষয়টি চলমান থাকাই হচ্ছে এই লাইফ লং লার্নিংয়ের মূল কার্যধারা। সুতরাং এখানে সঠিক উত্তর অপশন সি, জীবনব্যাপী চলমান শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। পরের প্রশ্ন নম্বর 70, কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 অনুযায়ী একজন শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কতজন শিক্ষার্থীকে বাড়িতে পড়াতে পারেন? সঠিক উত্তর অপশন ডি, সর্বোচ্চ 10 জন। পরের প্রশ্ন নম্বর 71, বেসরকারি শিক্ষক কর্মচারীর অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য মূল বেতন থেকে বর্তমানে মোট কত শতাংশ কর্তন করা হয়? আমরা সবাই জানি এটা। সঠিক উত্তর অপশন সি, 10%। পরের প্রশ্ন নম্বর 72, এটা মূলত কারিগরি শিক্ষার জন্য। ব্যবসায়িক গণিতে যে রাশির মান গাণিতিক প্রক্রিয়ায় পরিবর্তনশীল তাকে কি বলা হয়? গাণিতিক প্রক্রিয়া পরিবর্তনশীল হলে সেটা হবে হচ্ছে চলক, আর পরিবর্তনশীল না হলে সেটা হবে ধ্রুবক। সুতরাং সঠিক উত্তর অপশন বি, চলক। পরের প্রশ্ন 73, ব্যবসায়িক গণিতে সূচক সংখ্যা ব্যবহারের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, সময়ের পরিবর্তনের সাথে চলকের আপেক্ষিক পরিবর্তনের পরিমাপ করা। পরের প্রশ্ন নম্বর 74, কারিগরি শিক্ষা অধিদপ্তর বা DTE এর বর্তমান মহাপরিচালকের প্রশাসনিক পদমর্যাদা সাধারণত কি হয়ে থাকে? এটা যারা সম্মানিত স্যারগণ, আপনারা ইতিমধ্যে জানেন যে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ডিজি মহোদয় আসেন প্রশাসন ক্যাডার থেকে, এবং এই লেভেলে মহাপরিচালক মহোদয়ের পদমর্যাদা থাকে অতিরিক্ত সচিব। আর জেনারেলে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা ক্যাডার থেকেই নেওয়া হয়েছে, ওখানকার প্রফেসর লেভেলের একজন থাকেন। সুতরাং এখানে সঠিক উত্তর অপশন বি, অতিরিক্ত সচিব। পরের প্রশ্ন নম্বর 75, হিসাব বিজ্ঞানে রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স যেটাকে বলা হয় প্রস্তুত করার প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, গাণিতিক নির্ভুলতা যাচাই করা। রেওয়া মিল করা হয় গাণিতিক নির্ভুলতা যাচাইয়ের জন্য। পরের প্রশ্ন নম্বর 76, অংশীদারি কারবারের মূল ভিত্তি কোনটি? সঠিক উত্তর অপশন বি, চুক্তি। অংশীদারি কারবার করতে গেলে চুক্তি থাকতে হবে, এটাই ওই ব্যবসার ভিত্তি। 77 নম্বর প্রশ্ন, উৎপাদন ব্যয় বা কস্ট অ্যাকাউন্টিং এর অবিচ্ছেদ্য অংশ কোনটি? সঠিক উত্তর অপশন বি, প্রত্যক্ষ কাঁচামাল। 78 নম্বর প্রশ্ন, প্রেরণা বা মোটিভেশন দানের এক্স ও ওয়াই তত্ত্বের জনককে? সঠিক উত্তর অপশন বি, ডগলাস ম্যাকগ্রেগর। প্রশ্ন নম্বর 79, অফিসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনার সংক্ষিপ্ত বিবরণীকে কি বলা হয়? আমরা জানি যে অফিসের যে আলোচনা বা মিটিং করা হয় সেটার সিদ্ধান্তগুলো এক জায়গায় লিখে রাখা হয় বা লিপিবদ্ধ করা হয়, সেটাকে বলা হয় রেজুলেশন বা সবার কার্যবিবরণী। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন এ। সর্বশেষ আজকের মডেল কোশ্চেনের প্রশ্ন নম্বর 80, ব্যবসায় সংগঠনে লাইফ স্কিল বলতে মূলত কোনটিকে বোঝানো হয়? সঠিক উত্তর অপশন বি, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা ও খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা। অর্থাৎ পরিস্থিতি সবসময় একরকম থাকবে না, পরিস্থিতি এদিক ওদিক হতে পারে, সে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে এবং খাপ খাইয়ে নেওয়ার দক্ষতাও হলো লাইফ স্কিল। সম্মানিত স্যারগণ, এরই মাঝে শেষ হচ্ছে আজকে আমাদের মডেল কোশ্চেন নম্বর 15। আমরা অতি দ্রুত আরও কয়েকটি মডেল আপনাদের উদ্দেশ্যে দেব আশা করছি। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং সকলের শুভকামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।